Dear students, Assalamu alaikum. I want to discuss with you how to make double column cash book for class 9 and 10 in English medium. Okay, let us start. Dear students, আমি আজকে তোমাদের সাথে যে বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হলো তোমাদের 9 10 এ তোমাদের ডাবল কলাম ক্যাশ বুক এটা তুমি কিভাবে কমপ্লিট করতে পারো। আমি প্রিভিয়াস ক্লাস তোমাদের দিয়েছি, ওই ক্লাসে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি তোমাদের আলোচনা করেছি যে কিভাবে তোমরা ক্যাশবুক কাকে বলে এবং সেখানে তোমরা কি ভাবে এন্ট্রিগুলো ইনক্লুড করতে পারবা, মানে কোন কোন সিস্টেম অনুযায়ী তোমাদের ক্যাশবুক কমপ্লিট করতে হবে। তো এই ক্লাসে আমি হালকা তোমাদের একটু আইডিয়া দিয়ে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটি আমি তোমাদের নিচ্ছি এটা হলো একদম তোমাদের মেইন বইয়ের অঙ্ক, মেইন বুক যে তোমাদের এই মেইন বুকের বোর্ড কর্তৃক নির্ধারিত যে মেইন বুক, এই মেইন বুক থেকে আমি তোমাদেরকে অঙ্কগুলো দিচ্ছি। তো এই অঙ্কের আমি তোমাদের সাথে আমি আজকে এই ম্যাথটি টোটালি তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট তোমাদের এই এন্ট্রিগুলো একটু আলোচনা করে এই এন্ট্রিগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। নেক্সট আমি কিভাবে তোমরা এন্ট্রিগুলো ট্রান্সফার করে অঙ্ক কমপ্লিট করতে পারবো এই ব্যাপারে আমি তোমাদেরকে আইডিয়া দিব। তো স্টুডেন্টস, আমি তাহলে ক্লাস শুরু করছি। তো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে ডিউরিং দ্য মান্থ অফ নভেম্বর 2017 the following transaction took place in Choudhury and Sons. November 1st, cash in hand টাকা 5,000 and cash at bank 3,000. তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের ডাবল কলাম ক্যাশ বুক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের একটা বক্স করে নিতে হবে, এরকম ভাবে বক্স করে নিতে হবে। এই বক্সের আমাদের দুইটা সাইড থাকবে, এই বোথ সাইডের মধ্যে আমাদের ডাবল কলাম কেন বলা হয়েছে ফার্স্ট আমাদের বুঝতে হবে এটাকে ডাবল কলাম কেন বলা হলো। ডাবল কলাম বলা হয়েছে অ্যামাউন্টের যে কলাম, এই অ্যামাউন্টের কলামকে টার্গেট করে, অর্থাৎ আমাদের অ্যামাউন্টের দেখো এখানে দুইটা কলাম আছে, একটা হলো ক্যাশ কলাম, একটা ব্যাংক কলাম। হ্যাঁ, ডেবিট সাইডেও আমাদের অ্যামাউন্টের দুইটা কলাম, ক্রেডিট সাইডেও আমাদের অ্যামাউন্টের দুটি কলাম, এই জন্য এটাকে বলা হয়েছে ডাবল কলাম। তো এখন ডাবল কলাম ক্যাশ বুকে আমাদের যে বক্সগুলো থাকবে, মানে যে কলামগুলো থাকবে, এই কলামটা হলো টোটাল আমাদের 12 কলাম। এই 12 কলামে 6 কলাম থাকবে ডেবিট সাইডে, 6 কলাম থাকবে ক্রেডিট সাইডে, এবং 6 কলামগুলো কিন্তু সেম কলাম। ফার্স্ট হলো ডেট তোমাদের, দেন ডিটেলস, ভাউচার নং, লেজার, ক্যাশ, ব্যাংক, এরকম বোথ সাইডে আমাদের সেম কলাম। যাই হোক ডিয়ার স্টুডেন্টস, এখন বিষয় হলো যে এখান থেকে আমাদের যে ম্যাথটা আমরা সলিউশন দিচ্ছি, ম্যাথটাকে আমরা একটু দেখি। ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট 50,000 and cash at bank amount 3,000. তো ডিয়ার স্টুডেন্টস, এই যে ওপেনিং যে ব্যালেন্সটা দেওয়া থাকবে আমাদের মনে রাখতে হবে এই ওপেনিং ব্যালেন্সটা আমাদের ব্যালেন্স বিডি হিসেবে আমাদের লিখতে হবে, এবং এটা আমাদের ব্যালেন্স বিডি হিসেবে আমরা ডেবিট সাইডে আমরা এটাকে রেকর্ড করব। তো ব্যালেন্স বিডি হিসেবে আমরা লিখে দিলাম ব্যাংকের কলামে ব্যাংকের অ্যামাউন্ট আর ক্যাশের কলামে ক্যাশের অ্যামাউন্ট। আর ব্যাংকে যদি এখানে কোনো এরকম লেখা থাকে যে ব্যাংক ক্রেডিট বা ব্যাংক ওভারড্রাফট, সেই ক্ষেত্রে আমরা ব্যালেন্স বিডি হিসাবে আমরা ক্রেডিট সাইডে ব্যাংকের কলাম লিখবো, বাট এটা আমাদের নেই। নেক্সট ম্যাথে যখন এই বিষয়গুলো থাকবে আমি তোমাদেরকে তখন আমি ডিসকাস করে দিব। তো নেক্সট স্টুডেন্ট, তো আরেকটা ব্যাপার হলো আমি এখানে নেক্সট টাইমে আরেকটু বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, তোমার ডাবল কলাম ক্যাশ বুক হোক আর সিঙ্গেল কলাম হোক, ট্রিপল কলাম হোক, ক্যাশবুকে আমাদের যে সিস্টেমটা সেটা হলো আমাদের ক্যাশবুকের যে দুটো সাইড আছে, বোথ সাইডের মধ্যে আমাদের ডেবিট সাইডে আমাদের ইনক্লুড করতে হবে অল টাইপস অফ ক্যাশ রিসিভ, আর ক্রেডিট সাইডে আমাদের ইনক্লুড করতে হবে অল টাইপস অফ ক্যাশ পেমেন্ট। এবং সেই ক্ষেত্রে আমাদের যে কোনো মাধ্যমেই আমাদের ক্যাশ রিসিভ যদি করি আমরা ডেবিট পাশে আমরা নিয়ে যাব, ক্যাশ পেমেন্ট করলে আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব। তবে এই ক্যাশ পেমেন্টটা যদি ব্যাংকের মাধ্যমে হয় তাহলে আমরা ব্যাংকে নিব, চেকে হলে ব্যাংকে নিব, আর ক্যাশে হলে আমরা ক্যাশ বুকে নেব, মানে ক্যাশ কলামে নেব। সেম সিস্টেমে আমাদের চেকে হলে আমরা ডেবিট পাশে ব্যাংক কলামে নিব, ক্যাশে হলে আমরা ডেবিট পাশে ক্যাশ কলামে নিব। ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর আমি তোমাদের আগের যে ম্যাথসগুলো আমি দিয়েছি তোমাদের, এই ম্যাথসের মধ্যে আমি এই বিষয়গুলো ইন ডিটেলস তোমাদের আলোচনা করে দিয়েছি, তারপর আমি এখানে তোমাদের হালকা একটু আইডিয়া দিলাম। নেক্সট আমাদের যে এন্ট্রিটা আমরা দেখবো গুডস পারচেজ বাই চেক, চেকের মাধ্যমে গুডস পারচেজ করা হয়েছে, তাহলে গুডস আমরা পারচেজ করেছি, পারচেজ করে আমরা কি করেছি চেক দিয়েছি। তাহলে পণ্য ক্রয় করে যদি আমরা চেক দিই সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে গুডস পারচেজ লিখে আমরা নাম্বার 2 গুডস পারচেজ লিখে আমাদের, অথবা পারচেজ লিখে আমরা ক্যাশ ব্যাংকে টাকাটা লিখে দেব, অ্যামাউন্টটা ব্যাংকে লিখে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট এন্ট্রি আছে আমাদের ফর রিসিভ চেক ফ্রম ডেবিটর টাকা 6,000।
তো ডেবিটর মানে হলো তোমাদের এটাকে অ্যাকাউন্টস রিসিভেবলও বলতে পারো, যেটাকে বাংলায় বলা হয় দেনাদার। তো দেনাদারের কাছ থেকে বা অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে আমরা কি করলাম, আমরা চেক রিসিভ করলাম। চেক রিসিভ করলে আমাদের আমি যেটা তোমাদের বলেছিলাম যে এটা আমাদের ডেবিট সাইডে আমাদের ইনক্লুড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা নাম্বার 4 দিয়ে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বা ডেবিটর অ্যাকাউন্ট লিখে আমরা অ্যামাউন্টটা লিখে দেবো। এই যে ডেবিটর অ্যাকাউন্ট আমাদের অ্যামাউন্টটা ব্যাংকে লিখে দেবো। নেক্সট এন্ট্রি আমাদের ডিয়ার স্টুডেন্টস পারচেজ আইপিএস ফর অফিস অ্যামাউন্ট। তো আইপিএস হলো এটা অন কাইন্ডস অফ ইকুইপমেন্ট। ইকুইপমেন্টটা হলো এরকম জিনিস, যেমন এটাকে বাংলা যদি আমি বলি, ধরে নাও যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, কলকবজা, এই যে জিনিসগুলো, এই যে আইটেমগুলো, এই আইটেমগুলোকে আমাদের ইংরেজিতে একসাথে বলা হয় ইকুইপমেন্ট, অথবা অফিস সরঞ্জাম, ইংরেজিতে এটাকে আমরা ইকুইপমেন্ট বলে থাকি। সো আমাদের এটাকে পারচেস ইকুইপমেন্ট বা অফিস ইকুইপমেন্ট লিখে আমাদের এটা ক্যাশে আমাদের অ্যামাউন্ট লিখে দিতে হবে। নাম্বার 6 অফিস ইকুইপমেন্ট আমরা ক্যাশে অ্যামাউন্টটা লিখে দিলাম। নেক্সট এন্ট্রি ডিয়ার স্টুডেন্টস, এখানে আছে আমাদের ওল্ড ফার্নিচার সোল্ড। ওল্ড ফার্নিচার সোল্ড করেছে, ওল্ড ফার্নিচার সোল্ড করে থাকলে আমাদের সোল্ড করে অফকোর্স আমরা অ্যামাউন্ট রিসিভ করেছি। সো এটা আমাদের ক্যাশে রিসিভ করেছি, তাহলে ওল্ড ফার্নিচার বা ফার্নিচার সোল্ড লিখে আমাদের ক্যাশে অ্যামাউন্ট লিখে দিতে হবে। নাম্বার 8 ফার্নিচার অ্যাকাউন্ট লিখে আমাদের ক্যাশে অ্যামাউন্টটা নিয়ে যেতে হবে। নেক্সট এন্ট্রি ডিয়ার স্টুডেন্টস, এখানে আছে চেক রিসিভ ফ্রম রাজীব ওয়ান সেলিং ফর গুডস অ্যামাউন্ট এত। তাহলে এখানে চেক রিসিভ করেছি, চেক রিসিভ করলে আমাদের এটাও আমাদের ডেবিট সাইডে আমাদের ক্যাশে ব্যাংকে আমাদের নিয়ে যেতে হবে। তবে ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, চেক আমরা যখন রিসিভ করব আমরা এটাকে ডেবিট সাইডে ব্যাংকে নিব, ঠিক আছে, কিন্তু আমাদের দেখতে হবে নেক্সট টাইম যদি আমাদের এই এন্ট্রিটা কখনো ব্যাংকে ডিপোজিট করার কথা বলে থাকে এই অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন আমরা রিসিভ করব সেই ক্ষেত্রে আমরা এটাকে ক্যাশে নিব। বাট আমাদের এরকম কোনো এন্ট্রি নিচে আমাদের নেই, সো এটা আমরা ব্যাংকে নিয়ে যাব। তো আমরা এখানে লিখে দেব রাজীব সেল গুডস, তাহলে গুডস সেল লিখে আমরা যে বা সেলস লিখে আমরা অ্যামাউন্টটা আমরা ব্যাংকে নিয়ে যাব। আচ্ছা, নেক্সট এন্ট্রি হলো ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে বলা হয়েছে উইথড্রল ক্যাশ ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। তাহলে ব্যাংকের থেকে যদি উইথড্রল করা হয় এবং এটা পার্সোনাল ইউজের জন্য, সেই ক্ষেত্রে আমরা ক্রেডিট সাইডে আমরা উইথড্রলস বা ড্রয়িংস লিখে আমরা অ্যামাউন্টটা ব্যাংকে নিয়ে যাব। আমরা এই যে ড্রয়িংস লিখে আমরা অ্যামাউন্টটা ব্যাংকে নিয়ে গেছি, যেহেতু এটা আমাদের ব্যাংক থেকে উইথড্রল। ডিয়ার স্টুডেন্টস, এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি যে আমাদের কিছু তোমার ক্যাশ বুকে আমাদের কিছু এন্ট্রি কন্টা এন্ট্রি হবে, যেটা আমাদের নেক্সট এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে নেক্সট এন্ট্রি 20 ড্রয়িংস ফ্রম ব্যাংক। এটা একটা কোয়ান্টা এন্ট্রি। এখন কোয়ান্টা এন্ট্রিটা কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। ডিয়ার স্টুডেন্টস, কোয়ান্টা এন্ট্রিটা তোমাদের মনে রাখতে হবে যে যেই ট্রানজেকশন দ্বারা অর্গানাইজেশনের বোথ সাইডে কিছু ফিনান্সিয়াল তোমার ইনক্রিজ আর ডিক্রিজ হবে। অর্থাৎ দেখো, যখন আমাদের ড্রয়িংস ফ্রম ব্যাংক, এই যে ড্রয়িং করা হয়েছে ব্যাংকের থেকে টাকা কি করা হয়েছে, উইথড্রল করা হয়েছে। উইথড্রল করে থাকলে দেখো তোমার অর্গানাইজেশনের ব্যাংকে টাকা ডিক্রিজ হয়েছে, অন্যদিকে অর্গানাইজেশনের টাকা ইনক্রিজ হয়েছে। অর্থাৎ অর্গানাইজেশনের টাকা ইনফ্লো হয়েছে আর অর্গানাইজেশনের ব্যাংক থেকে টাকা আউটফ্লো হয়েছে। অর্থাৎ বোথ সাইডে যে ট্রানজেকশনটা হয়ে গেছে, এই বোথ সাইডের ট্রানজেকশন দ্বারা কিন্তু অর্গানাইজেশনকেই প্রভাবিত করছে। সো এই কোয়ালিটির যে এন্ট্রিগুলো হয় তোমার ক্যাশ বুকে, তোমাদের মনে রাখতে হবে এই এন্ট্রিগুলো আমাদের কোয়ান্টা এন্ট্রি হবে। কোয়ান্টা মানে হলো কি, এটাকে বাংলায় বলা হয় পাল্টা দাখিলা। আর এটা তোমার ক্যাশবুকের যে দুটা সাইড থাকে, এই বোথ সাইডেই এটাকে আমাদের রেকর্ড করতে হবে, এটাকে ইনক্লুড করতে হবে বোথ সাইডে আমাদের এই ধরনের এন্ট্রি। এবং এই ধরনের এন্ট্রিগুলো কি কি এন্ট্রি হতে পারে এটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এই এন্ট্রিগুলো হলো যেমন ডিপোজিট ইনটু ব্যাংক, এটা একটা কোয়ান্টা এন্ট্রি। এরপরে এখানে যেটা বলছে তোমরা দেখতে পাচ্ছ যে ড্রয়িংস ফ্রম ব্যাংক অর উইথড্রল ফ্রম ব্যাংক। এরপরে প্রিভিয়াস কোনো চেক, এটা নেক্সট টাইমে যদি ব্যাংকে ডিপোজিট করা হয়, এই যে এন্ট্রিগুলো, এই এন্ট্রিগুলো আমাদের কোয়ান্টা এন্ট্রি। এই কোয়ান্টা এন্ট্রি যদি থাকে আমাদের ক্যাশবুকের আমাদের বোথ সাইডে এটাকে আমাদের রেকর্ড করতে হবে। যেমন এই এন্ট্রিটাই আমাদের কি ধরনের হবে, এক্সাম্পল হিসাবে আমি দেখো এই এন্ট্রিটার কথাই আমি তোমাদেরকে বলছি যে ড্রয়িংস ফ্রম ব্যাংক। ব্যাংক থেকে টাকা যদি আমরা ড্রয়িংস করি, উত্তোলন করা হয়েছে, তাহলে আমরা ক্রেডিট সাইডে আমরা ড্রয়িংস লিখে আমরা অ্যামাউন্টটা ব্যাংকে লিখে দেবো, যেহেতু ব্যাংক থেকে আমাদের টাকা উইথড্রল করা হয়েছে, ব্যাংক থেকে অ্যামাউন্ট কমে গেছে।
অন্যদিকে দেখো এই যে ব্যাংকে থেকে টাকাটা আমাদের কমলো, এই টাকাটা কোথায় গেল? টাকাটা কিন্তু অর্গানাইজেশনে চলে আসছে। চলে আসলে এইটা আমাদের অর্গানাইজেশন অবশ্যই রিসিভ করেছে এবং এটা আমাদের অর্গানাইজেশনে আমাদের কি হবে? ব্যাংকে আসবে টাকাটা, ঠিক আছে, ক্যাশে আসবে। তাহলে এখানে আমরা তোমার ক্যাশে আবার সেম অ্যামাউন্ট আমরা লিখে দেবো। এই দেখো 20 টাকা 5000, এখানেও আছে 20 টাকা 5000 ব্যাংকে। এবং আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা অ্যামাউন্ট যখন আমরা নিব ব্যাংকে, আমাদের এই ইন ডিটেলসে আমাদের লিখতে হবে কি? ক্যাশ অ্যাকাউন্ট। ব্যাংকে নিয়েছি টাকা, এখানে লিখছি ক্যাশ অ্যাকাউন্ট। আবার এই সাইডে আমরা নিয়েছি ক্যাশে টাকা, আমরা লিখেছি ব্যাংক অ্যাকাউন্ট। মানে জাস্ট উল্টা অপোজিট এন্ট্রিটা লিখতে হবে, ঠিক আছে। যদি আমরা এটাকে জার্নাল করি, জার্নাল করলে দেখো আমাদের এখানে কি উইথড্রলস ফ্রম ব্যাংক, আমাদের জার্নালটা কি হচ্ছে? জার্নালটা হচ্ছে ক্যাশ ডেবিট আর ব্যাংক ক্রেডিট। এই জন্য আমরা লিখবো ব্যাংকে, আমরা এখানে মানে অ্যামাউন্ট লিখবো ব্যাংকে, আমরা এন্ট্রি লিখবো ক্যাশ। এখানে আমরা অ্যামাউন্ট লিখবো ক্যাশে, আমরা এন্ট্রি লিখবো ব্যাংক। তো স্টুডেন্ট, আমি এই বিষয় তোমাদেরকে প্রয়োজন হয় নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। এখানে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম আমি কোনটা এন্ট্রি উপরে। তো নেক্সট এন্ট্রি আমরা দেখি 23। এখানে আছে রিসিভ ফ্রম মাহজাবিন টাকা 23,000। তাহলে মাহজাবিনের কাছ থেকে 3000 টাকা আমরা রিসিভ করেছি। সো আমাদের ডেবিট সাইডে আমাদের এটাকে নিয়ে যেতে হবে, যেহেতু আমরা ক্যাশে রিসিভ করেছি, ক্যাশে আমরা অ্যামাউন্ট লিখে দেবো মাহজাবিন লিখে। আচ্ছা, নেক্সট এন্ট্রি ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা ক্যাশ পেইড টু আনোয়ার, আনোয়ারকে ক্যাশ পেইড করেছি, আমাদের কাছ থেকে টাকাটা চলে গেছে। সো আমরা 25 লিখে, আমরা আনোয়ার লিখে আমরা টাকাটা ক্যাশে আমরা লিখে দেবো ক্রেডিট সাইডে। নেক্সট এন্ট্রি আছে ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক অ্যাট টাকা 300। এই যে ইন্টারেস্ট অ্যালাউড করেছে, অর্থাৎ ব্যাংক আমাদের অর্গানাইজেশনকে কনসিডার করেছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট যদি কনসিডার করে, এটা আমাদের জন্য অর্গানাইজেশনের জন্য এটা একটা তোমার প্রাপ্তি, হ্যাঁ, এটা একটা রিসিপ্ট কোম্পানির জন্য, অর্গানাইজেশনের জন্য। সো এটা আমাদের ডেবিট সাইডে ইনক্লুড করতে হবে। আমরা লিখবো ব্যাংক ইন্টারেস্ট লিখে আমরা এটা ব্যাংকে অ্যামাউন্টটা লিখে দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এটা কেন ব্যাংকে লিখতে হবে? ব্যাপার হলো ব্যাংক আমাদের যখন কনসিডার করেছে, তখন দেখো ব্যাংকে কিন্তু আমাদের টাকাটা বেড়েছে। কারণ ব্যাংক থেকে আমরা যদি কনসিডার না করতো, তাহলে ব্যাংকের থেকে হয়তো টাকাটাকে আমাদের কি করতো? ডিডাকশন হতো, এটাকে আমাদের কেটে নিয়ে যেত। সেই ক্ষেত্রে নেয়নি, তাহলে ব্যাংকে আমাদেরকে টাকাটা বেড়েছে। এই কারণে আমরা এটাকে ব্যাংক সাইডে, ডেবিট সাইডে আমরা ব্যাংকে আমাদের টাকাটা আমরা বাড়িয়ে দিব। নেক্সট আমাদের আছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ আছে 200, সেটা আমরা ব্যাংক চার্জ করেছে। তার মানে কি? ব্যাংকে আমাদের টাকা কেটে নিয়ে যাবে, অর্থাৎ ব্যাংকে আমাদের অর্গানাইজেশনের যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে ব্যাংক টাকা কেটে নিয়ে যাচ্ছে 200। তাহলে ব্যাংকে আমাদের টাকাটা কমে গেছে। সো আমরা কি করব? ক্রেডিট সাইডে আমাদের ব্যাংক চার্জ লিখে আমরা টাকা অ্যামাউন্টটা লিখে দেব ব্যাংক কলামে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের আর তোমার এন্ট্রি ট্রান্সফারের কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের করতে হবে ব্যালেন্স। এই ব্যালেন্স করার সময় ডিয়ার স্টুডেন্টস, আমাদের যে কথাটা মনে রাখতে হবে যে এই যে বক্স, এটা দুইটা সাইড আছে, টু সাইড। এই টু সাইডের মধ্যে আমাদের ক্যাশের সাথে কম্পেয়ার করতে হবে, ব্যাংকের সাথে কম্পেয়ার করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই যে ম্যাচটা, এই ম্যাচটায় দেখা গেছে যে ক্যাশ ডেবিট সাইড বড় হয়ে গেছে। বেসিক্যালি তোমাদের দেখা যায় যে তোমার ক্যাশ বুকে ক্যাশ কলাম ডেবিট সাইড বড়, এটা হয় না খুব একটা। তারপর এখানে সিস্টেম অনুযায়ী হয়ে গেছে, কিছু করার নেই। এটা যদি আমি বলি অন কাইন্ডস অফ মিস্টেকও বলা যায়, ছোটখাটো। তারপর আমি বলবো না, যেহেতু এটা তোমাদের মেইন বইয়ের উদাহরণ, মানে মেইন বইয়ের এক্সাম্পল হিসাবে তোমরা যেভাবে আছে আমি এভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তো দেখো, ক্যাশ আমাদের ডেবিট সাইড বড় হয়ে গেছে। তাহলে ক্যাশ আমরা কি করবো? আমরা এটাকে টোটালি অ্যাড করবো। অ্যাড করে আমরা যে অ্যামাউন্ট হচ্ছে অ্যামাউন্টটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে সেম অ্যামাউন্ট আমরা নিয়ে যাবো ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইডে অ্যামাউন্ট নিয়ে এখানে ক্লোজ করে দেবো। এখানে কিন্তু এটা আসেনি, মানে ক্লোজ চিহ্নটা আসেনি, তোমরা এখানে ক্লোজ করে দেবা। ক্লোজ করে দিয়ে আমাদের এই যে টপে যে অ্যামাউন্ট গুলো আছে, এই অ্যামাউন্ট গুলো এখান থেকে মাইনাস করবো। মাইনাস করে যেই অ্যামাউন্ট থাকবে এই অ্যামাউন্টটা এখানে লিখে দেবো। এই যে এখানে 14,000, এই 14,000 হলো মাইনাস ফিগার আমাদের, মানে মাইনাস ফিগার না, জাস্ট এখান থেকে এখানে মাইনাস করার পরে যে ফিগারটা আসছে ব্যালেন্সিং ফিগার, এই ব্যালেন্সিং ফিগার হলো আমাদের 14,000। এই 14,000 আমাদের যেটা হয়েছে অ্যামাউন্ট, এটা আমাদের লিখতে হবে ব্যালেন্স সিডি। নেক্সট আমাদের আবার দেখতে হবে ব্যাংক। ব্যাংকের সাথে আবার বোথ সাইডের সাথে কম্পেয়ার করতে হবে, ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড, যে কোন সাইড আমাদের বড়। আমরা দেখতে পাচ্ছি ডেবিট সাইডেই আমাদের বড় হয়েছে। সো ডেবিট সাইড আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে সেম অ্যামাউন্ট আমরা ক্রেডিট সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে ক্লোজ করে দেবো। এরপরে টপে আমাদের যে অ্যামাউন্টগুলো আছে, অ্যামাউন্টগুলো আমরা মাইনাস করে দেবো। মাইনাস করে যে ব্যালেন্সটা হবে, এই ব্যালেন্সটা আমরা এখানে নিয়ে যাবো 7,100।
এইটা আমাদের ব্যালেন্স সিডি। সো আমাদের ব্যালেন্সের কাজটা হয়ে গেল। এই যে ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স সিডিটা হবে যেই মান্থে আমরা অঙ্কটা করতেছি, এই মান্থের লাস্ট ডেট আমাদের আছে 30। তাহলে এই 30 ডেটে দিয়ে আমাদের এটা ব্যালেন্স সিডি লিখতে হবে, এবং এই ব্যালেন্স সিডিটা আমরা নেক্সট মান্থের ফার্স্ট তারিখে গিয়ে, মানে তোমার নেক্সট মান্থে গিয়ে, যেমন ডিসেম্বর 1 তারিখে গিয়ে আমরা এটাকে লিখে দেবো ব্যালেন্স বিডি লিখে আমরা এই যে অ্যামাউন্টটা এখানে হয়েছে ব্যালেন্স সিডি, এই সেম অ্যামাউন্টটা আমাদের এখানে ব্যালেন্স বিডি হিসেবে আমাদের লিখে দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে মেইন বই থেকে অঙ্কটা আলোচনা করলাম, মেইন বইয়ের এক্সাম্পল। তো এইরকম ভাবে আমি মেইন বইয়ের যে তোমাদের মেইন অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে সব আলোচনা করে দেব। আমি বাংলা ভার্সনে যারা স্টুডেন্ট আছো তাদেরকেও আমি আলোচনা করে দিয়েছি, তোমাদের যারা রিলেটিভ আছে বা ফ্রেন্ড সার্কেল আছে বাংলা ভার্সনে, তাদেরকেও আমি সেই ম্যাথসগুলো আমি সলিউশন দিয়ে দিয়েছি। তোমাদের ইংলিশ ভার্সনগুলোও আমি পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি, একদম মাস্টার্স পর্যন্ত আমি কিন্তু বাংলা অ্যান্ড ইংলিশ বোথ ভার্সনের আমি ক্লাসগুলো দিয়ে দিচ্ছি। এবং সেই ক্ষেত্রে তোমরা এই ক্লাসগুলো আমার পেতে হলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা করে ফেলেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা এইগুলো ক্লাসগুলো দেখে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে ক্লাসগুলো কোথাও কোনো তোমাদের আরও এক্সট্রা কোনো ডিসকাস করার প্রয়োজন আছে কিনা। সেই ক্ষেত্রে আমি তোমাদের চাহিদা অনুযায়ী ডিসকাস করে দেবো। আর আমার যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে সেগুলো আমার ফেমাস টিপস নামেই আছে, তোমরা সেই সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড হয়ে যাবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।